আমি মীর আহসান আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিউজ শো নির্বাচিত খবরে। আজ দিনভর যে প্রধান খবর আলোচনার খোরাক জুগিয়েছে, যে খবরগুলো ভীষণ রকম জনগুরুত্বপূর্ণ, তেমন কিছু নির্বাচিত খবর ও খবরের নির্মোহ বিশ্লেষণ নিয়ে আমাদের এই আয়োজন। আর আজ আলোচনার জন্য পুরো সময় জুড়ে আমাদের সাথে স্টুডিওতে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক এবং কলামিস্ট কাজী রওনক হোসেন। কাজী রওনক হোসেন, আপনাকে স্বাগত। কেমন আছেন? এই তো ভালো। অসংখ্য ধন্যবাদ, আপনি এই রাতে আমাদেরকে সময় দিয়েছেন। এছাড়াও এই আলোচনায় আমাদের সাথে আছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মারুফ মল্লিক। মারুফ মল্লিক, আপনাকেও স্বাগত। কেমন আছেন? জি ভালো। অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। এছাড়াও এই আলোচনায় নানান সময় একাধিক অতিথি আমাদের সাথে যোগ দেবেন, জানাবেন মতামত, করবেন বিশ্লেষণ। দেশ জুড়ে স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী এই তথ্য জানান। আজ নির্বাচিত খবরে আমরা বোঝার চেষ্টা করব কেন তৃণমূলের নির্বাচন জরুরি, বিএনপি কি তবে মাঠ গুছিয়েই নির্বাচনমুখী হতে যাচ্ছে, নির্দলীয় এই নির্বাচন কি সবার জন্য উন্মুক্ত থাকছে, নির্বাচন কি রক্তপাতহীন হবে। এছাড়াও প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার প্রধানমন্ত্রীর আহ্বান, দেশের বাইরে এনসিপি নেতাদের সফরে হামলা আর দেশের কয়েকটি স্থানে পুলিশের ওপর হামলার খবরটিও আনতে চাই আলোচনার টেবিলে। তবে শুরুতেই তৃণমূলের নির্বাচন প্রসঙ্গ। চলতি বছরের বর্ষা মৌসুমের পর আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাসের থেকে পর্যায়ক্রমে দেশজুড়ে স্থানীয় সরকারের নির্বাচন শুরু হতে পারে। সংসদে সরকারি দলের সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশনের নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে। বাজেটের প্রাপ্যতার উপর ভিত্তি করে পর্যায়ক্রমে এই নির্বাচনগুলো হবে। এক্ষেত্রে প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে পারে, এরপর ধাপে ধাপে অন্যান্য স্থানীয় সরকারের নির্বাচন হবে। নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশন সহ দেশের 13টি সিটি কর্পোরেশনের নির্বাচনও একই সময়সীমার মধ্যে সম্পন্ন করা হবে বলেও জানান তিনি। টেবিলে উত্থাপিত এই প্রশ্নটির আক্ষরিক অর্থে মির্জা ফখরুল কি উত্তরটা দিয়েছেন সেটা একটু ভালোভাবে বুঝতে আমরা সেই বক্তব্যটা একটু দেখি। সেটা হচ্ছে আমরা এখানেই আমাদের প্রজেকশনে আমরা দেখার চেষ্টা করব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সেই বক্তব্যটি। সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আক্ষরিক অর্থে যেটা বলেছেন, সেখানে তিনি বলছেন যে এক বছরের মধ্যে, মানে আগামী যে বছরটি আসছে, সেখানে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশন নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। তিনি বলছেন যে বাজেট প্রাপ্যতার উপর ভিত্তি করে এটা আসলে পর্যায়ক্রমে তারা নির্বাচনগুলো করবেন। প্রথমে তারা ইউনিয়ন পরিষদের দিকে মনোযোগ হবে। তবে আপনি যদি শেষ অংশে দেখেন, সেখানে বলছেন যে নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশন সহ দেশের 13টি সিটি কর্পোরেশন নির্বাচনও একই সময়সীমার মধ্যে সম্পন্ন করার কথা তারা উল্লেখ করছেন। যেহেতু এটা আমরা একটা সম্ভাব্য সময় পাচ্ছি, ফলে আমি কাজী রওনক হোসেন আপনাকে দিয়ে বরং আলোচনাটা শুরু করে আমি একটু বুঝতে চাই এবং জানতেও চাই, এই যে সময় সীমাটার কথা বলেছেন, এটাতে স্বভাবতই অনেকে প্রশ্ন তুলবেন যে আসলে বিএনপি শেষ পর্যন্ত রাজনীতির মাঠ গুছিয়ে নিয়ে এসে এই নির্বাচনের মুখে হাঁটছে কিনা, সেটা নিয়ে নিশ্চয়ই আলোচনা হবেই। আমরা পাশাপাশি চেষ্টা করবো একাধিক অতিথিকে আমাদের আলোচনা যোগ করতে, বিএনপির পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে। তবে আপনার কাছ থেকে বুঝতে চাইব যে এই নির্বাচন কতটা চ্যালেঞ্জের হতে যাচ্ছে এবং কি কি সামনে অপেক্ষা করছে বলে আপনার মনে হয়? আমি প্রথমে বলবো যে এই যে নির্বাচনের যে অন্তত একটি সময়সীমা ঘোষণা করা হয়েছে, এটা একটা অত্যন্ত পজিটিভ দিক। আর যেটা আমি স্ক্রলে দেখলাম যে রক্তপাতহীন, এখন রক্তহীন এই জিনিসগুলো কিন্তু কখনোই আমরা আগে থেকে বলতে পারবো না, কারণ সময় বলে দিবে, সিচুয়েশনটাই প্রমাণ করে দিবে যে আসলে কি হচ্ছে, এটা কি পজিটিভলি হচ্ছে না নেগেটিভলি হচ্ছে। কিন্তু আবার এটাও তো সত্য যে ধরেন প্রধান নির্বাচন কমিশনার তো শুরু থেকেই এই নির্বাচনের এই ধরনের শঙ্কার কথা তিনি বারবারই বলে আসছেন। 21 মে যদি স্মরণ করেন, সেদিনও তিনি এই কথাই বলেছেন যে তিনি চান নির্বাচনটি আসলে রক্তপাতহীন হোক। একই সঙ্গে দলীয় মনোনয়ন নিয়েও তার এক ধরনের চিন্তার কথা তিনি জানিয়েছেন। এটা তো খুবই স্বাভাবিক এবং সবচেয়ে বড় কথা হলো, আমি যেটা মনে করি যে নির্বাচন কমিশনের চেয়ারে বসে প্রধান নির্বাচন কমিশনার অবশ্যই বলবেন যে আমি একটা রক্তপাতহীন
সুষ্ঠু সুন্দর নির্বাচন চাই। আর বাস্তবতাটা হলো ভিন্ন। বিভিন্ন দলের ভিতরে এত দলাদলি, এত মতভেদ, এই সব কিছু মিলে কিন্তু সংঘাতের দিকেই চলে যায়। আমরা যেভাবেই বলি না কেন, সংঘাতের দিকে চলে যায়। তারপরেও দলের ভিতরে সংঘাত, একটা তো হচ্ছে এক দলের সাথে আরেক দলের, আর হচ্ছে দলের ভেতরেই নানান যে মানে ওই যে বিদ্রোহী গ্রুপ, এটা সেটা নানান কিছু থাকে, সেই ব্যাপারগুলো এসে যায়। আর আমরা যত কথাই বলি না কেন, ওই যে একটা কথা বলেছে যে বাজেটের প্রাপ্যতার উপর, এটাও কিন্তু একটা অনেক ইম্পর্টেন্ট ব্যাপার। মানে রাতারাতি এতগুলো নির্বাচন করা এবং সেই বাজেট এরা এইভাবে পাবে কিনা বা করতে পারবে কিনা, কারণ প্রত্যেকটা নির্বাচনের পিছনে বিশাল বাজেট আছে, খরচ, সেটা তো তাদেরকে মাথায় রাখতে হবে। সুতরাং বললেই সবগুলো হয়ে যাবে রাতারাতি, তাও না। তাই বলে একটা রাজনৈতিক নির্বাচিত সরকার কতদিন আর প্রশাসক দিয়ে স্থানীয় সরকার না না না, সেটা তো একেবারেই উচিত না, সেটা একেবারেই উচিত না। এবং তাদেরকে মানে যত দ্রুত সম্ভব প্রশাসকের বদলে নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিকে ওখানে বসাতে হবে, সেটা যে দলেরই হোক না কেন। আর মানে আপনি যেটা বললেন যে একটা রাজনৈতিক সরকার, নির্বাচিত সরকার, সবই তো ঠিক আছে, কিন্তু আপনি কি মনে করেন যে এই নির্বাচিত সরকারটাকে খুব স্বস্তিতে চলতে ফিরতে কাজ করতে দেওয়া হচ্ছে? তা তো না। পদে পদে যারা একসময় তাদের বন্ধু ছিল তারা এখন শত্রু হয়ে গেছে, যাদের উপরে বিশ্বাস ছিল তারা এখন সে বিশ্বাস আর যোগ্য না। মানে ক্ষমতার রাজনীতিতে তো আসলে কোন সরকারই আসলে সুস্থিরভাবে দেশ চালাবে এতটা তো সম্ভব নয়, এত আশা করাও নিশ্চয়ই একেবারেই না। কিন্তু আপনি রক্তপাতের কথা বলছিলেন, আমি একটু মারুফ মল্লিকের কাছ থেকেও জানতে চাইবো রক্তপাতহীন বা এই সংঘাত সহিংসতার কথা, এই সংখ্যাটা সে কোন জায়গা থেকে? শুধুই কি এই বিএনপি, জামায়াত, এনসিপি, 11 দল, বাম দল, এগুলোই কি একমাত্র ফ্যাক্ট যে সহিংসতার কারণ, নাকি আরেকটা প্রসঙ্গ সামনে আসতে পারে যে ধরেন কার্যক্রম নিষিদ্ধ যে রাজনৈতিক দল আওয়ামী লীগ, দল নিষিদ্ধ হয়নি কিন্তু কার্যক্রম নিষিদ্ধ, সেও কি একটা বড় ফ্যাক্ট হয়ে উঠতে পারে কিনা? যদি আপনি একটু স্মরণ করেন, বিভিন্ন সময় কিন্তু অনেকেই বলেছেন যে যারা আসলে অপরাধ করেনি আওয়ামী লীগের, তাদের জন্য আসলে খুব একটা জটিল কিছু নয় এই নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে। জি, ধন্যবাদ। আপনি যে সংঘাতের যে সংখ্যার কথাটা বললেন বা আমাদের চিফ ইলেকশন কমিশনার যেটা বলেছেন, আপনি যেটা সাইট করলেন তাকে, তো এই জায়গায় আমার যেটা মনে হচ্ছে এই সংখ্যার জায়গাটা উড়াইয়ে দেওয়ার আসলে খুব বেশি সুযোগ নেই। স্যার যেটা বললেন যে ইন্টার পার্টি একটা ক্ল্যাশ হতে পারে এবং পার্টির ইনসাইডে যে মনোনয়ন নিয়ে যে একটা মানে প্রতিযোগিতাই বলবো, কিন্তু সেই যে সেখান থেকে কিন্তু দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে। আর আরেকটা জিনিস, আমাদের যে রাজনৈতিক যে সংস্কৃতি, রাজনৈতিক যে কালচার, এইখানে আমরা যদি একটা, এখন আপনি যেটা বললেন যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লোকজন নির্বাচন করতে পারবে কিনা, আমার মনে হয় না পারবে। এখন হয়তো বা অনেকেই বলছেন যে যাদের বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্সের অভিযোগ নাই বা ফৌজদারি দ্বন্দ্ববিধিতে যাদেরকে আটকানো যাবে না, তাদেরকে আটকাবেন কি করে? আসলে যখন কোনো একটা দল নিষিদ্ধ হয়, সেই দলের কে অপরাধী কে অপরাধী না সেটা বিবেচনার বিষয় না। বিবেচনার বিষয় হচ্ছে ওই দলের রাজনীতি তিনি করেছেন কিনা। এবং অবশ্যই যারা অপরাধী তারা তো সাজা ভোগ করবেন, পাশাপাশি যারা এই দলটিও করেছেন তারা হয়তো বা সরাসরি অপরাধের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না, কিন্তু এই দল করার অপরাধের দায়বোধটা তাদের নিতে হবে। তো সেই জায়গায় আমার মনে হয় যে একটা গণপ্রতিরোধের মুখোমুখি হতে তারা পারে। তাইলে পরে সংঘাতের সংখ্যাটা কোত্থেকে আসতেছে আমি দুইভাবে দেখছি। ধরেন তিনভাবে আমি এটা বিশ্লেষণ করতে চাই যে যারা নির্বাচনে পার্টিসিপেট করবে, যারা এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় আছে, এদের মধ্যে দ্বন্দ্ব সংঘাতের সম্ভাবনা বা সংখ্যা উড়িয়ে দেওয়া যায় না। পাশাপাশি বিভিন্ন দলের মধ্যে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশনের মনোনয়ন কেন্দ্রিক একটা সংঘাত দ্বন্দ্ব হতে পারে। আর তৃতীয়ত, দিন শেষে যদি আপনি আওয়ামী লীগের লোকজনকে নির্বাচন করতে না দেয়া হয়, এখন তারা যদি নির্বাচন করতে চায়, তো সেই জায়গায় কিন্তু তাদের সঙ্গে একটা সংঘাত হতে পারে। কারণ কেউ যদি দাঁড়ায় তাকে তো জনগণ প্রতিরোধ করবে, এবং এই সুযোগটা কিন্তু আওয়ামী লীগ নিতে পারে যে যারা জুলাইয়ের পক্ষের শক্তি, তাদের মধ্যে আবার পিছন থেকে কলকাঠি নেড়ে একটা অস্থিরতা যদি তৈরি করা যায় কোনোভাবে। জি, আমি বরং একটু থামাই আপনাকে। আমরা বরং এই আলোচনায় আমাদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয়
সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন এমপি এবং একই সঙ্গে এই আলোচনায় আলাউদ্দিন মোহাম্মদ, তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব, তাদের দুজনকেও যোগ করে নিচ্ছি। নিশ্চয়ই তারা তাদের বক্তব্য এবং মন্তব্য শুনবো। পাশাপাশি আপনাদেরও যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই তাদেরকে করতে পারেন। আমি বরং কামরুজ্জামান রতন এমপির কাছ থেকে একটু বুঝতে চাইবো যে কামরুজ্জামান রতন এমপি, আপনি যদি আমাদের একটু আগের আলোচনা শোনেন তাহলে এক ধরনের তো সংঘাতের শঙ্কা অনেকেই করছেন। একে তো নিজেদের ভেতরেই, দলীয় ভেতরে অভ্যন্তরীণ যে কোন্দল তো একটা আছে, পাশাপাশি মাঠের মধ্যেও তো আসলে প্রতিপক্ষ থাকে। একই সঙ্গে আরেকটা বিষয় যদি আপনি লক্ষ্য করেন, কিছুদিন আগেই সংসদ সদস্যদের জন্য উপজেলা পরিষদের অভ্যন্তরে একটি করে পরিদর্শন কক্ষ যেটা বরাদ্দ নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। ফলে এই প্রশ্নটাও উঠছে যে আসলে বিএনপি নিজের মতো করে মাঠ গুছিয়ে নিয়ে তারপরে পুরো পথ মসৃণ করে সে নির্বাচনের পথে হাঁটছে কিনা। কামরুজ্জামান রতন। আমার রাজনীতিতে যতটুকু অভিজ্ঞতা সেটা হলো যে বাস্তবতা, সেটা যখন একটা রাষ্ট্রের মধ্যে যখন একটা দল রাষ্ট্র ক্ষমতায় থাকে তাকে একভাবে ট্রিট করা হয় এবং সে ফেসিলিটেট এভাবেই হয়। ধরেন জাতীয়তাবাদী দল বিএনপি এখন রাষ্ট্রের দায়িত্ব পালন করছে, এবং তার একজন এমপি হিসাবে আমি তো অবশ্যই, আমাকে এটা বাই নেচার, বাট এইটাই কিন্তু সিস্টেম বাংলাদেশের। এখনো আমি যদি অস্বীকার করি তাহলে আর নেহাত একটা আমাকে মানে অসত্য কথা আমাকে এখানে বলা হচ্ছে, আমি সেটা বলতে চাচ্ছি না। কিন্তু আমি এবিউজ করলাম কিনা দেখেন, দুটা উপজেলায়, আমি নিজের কথাই বলি, মুন্সিগঞ্জ শহর সদর গজার নিয়ে আমার একটা উপজেলা, গত মাসের 15 তারিখে 6 লাখ টাকার যে বাজেট, 2টা রুম করে দেওয়ার কথা ছিল, আমাকে রুম দিতে এখনো করে দেওয়া হয়নি। তার মানেটা কি? এটা যদি আমার ক্ষমতার কেন্দ্রবিন্দু হতো বা এটাকে ব্যবহার করে যদি আমি দলের মানে সরকারের ভিতরে আমার একটা প্রভাব তৈরি করতে আমি চাইতাম, নিশ্চয়ই আমি এটা করতাম। স্বাভাবিক, সরকার সারা বাংলাদেশের সমস্ত এমপিদের জন্য একটা নিয়ম করেছে, আমি ওইটাকে ফলো করতে চাই, বাট এইটা আমার কোনো দৌড়ে মানে কামরুজ্জামান রতন, মানে ধরেন কামরুজ্জামান রতন আমাকে একটু বলেন, মানে ধরেন আপনারা তো হচ্ছেন আইন প্রণেতা, আপনারা আইন তৈরি করবেন, সংসদে কাজ করবেন, উপজেলা পরিষদ আসলে একটা করে পরিদর্শন কক্ষ নিয়ে আসলে করবেনটা কি? কেননা সবাই তো এই অভিযোগটা তুলবে যে আসলে আপনারা হচ্ছে স্থানীয় সরকারকে নানানভাবে প্রভাবিত করতে চাইবেন, সেই উপজেলা পরিষদগুলোতে আপনাদের নিজস্ব একটা প্রভাব বলয় তৈরি হবে। এটা আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? না, এটার উত্তরটা তাহলে আমার থেকে একবার সরল ভাবে আপনি শুনেন। ধরেন আমি একজন ডায়াবেটিকের পেশেন্ট, আমার এখানে ইএনও টিএনও মহোদয়, ওনারা হইল আমার মহিলা, আমি কখনো যদি আমার ওয়াশরুম ইউজ করতে হয় বা আমি যদি একটা সাময়িক হলে আমি বিশ্রাম আধা ঘন্টা নিতে হয়, সেক্ষেত্রে সেটা আমি কোথায় নিব? আমাদের দাবির মুখে না, কিন্তু গভর্নমেন্ট এটা সব প্রণোদিত হয়ে আমাদেরকে এটা অ্যাভেল করার জন্য সুযোগটা দিয়েছে। আপনারা যেভাবে বলছেন এটা মানি হইলে এখানে মনিটরিং বা এইখানে বসে আমি রাজনীতিকে কন্ট্রোল করব, প্রশাসনকে কন্ট্রোল করব, আপনারা যে মিনটা করছেন আমি ওইটাকেই আমি প্রতিবাদ করছি যে না, একটা সাময়িক একটা বিশ্রামের জন্য এটা হতে পারে, বাট এটা রাজনৈতিক ভাবে আমি অফিস করব এখান থেকে বসে মানে বিশ্রামের জন্য তো সার্কিট হাউসও আছে, বিশ্রামের জন্য তো সার্কিট হাউসও আছে, আপনাকে সেই উপজেলা পরিষদেই কেন বিশ্রাম নিতে হবে? আপনি তাহলে আরেকটু তাহলে বলতে হচ্ছে, আপনার একটা গজের উপজেলায় কি কোন উপজেলায় কি সার্কিট হাউস থাকে? নিশ্চয়ই থাকে না। এবং আমি বলি যে এইটা তাহলে যে গভর্নমেন্টকে এটা দিল, মানে ঠিক আছে, মানলাম তর্কের খাতিরে মানলাম যে ঠিক আছে যে উপজেলা পরিষদের সার্কিট হাউস নেই, কিন্তু একজন সংসদ সদস্যের জন্য কি মানে উপজেলা পরিষদের বাইরে আর কোথাও বিশ্রাম নেবার জায়গা নেই? আপনি তাহলে আমাকে, আর নিশ্চয়ই আমার বাড়িঘর থাকবে, আমার আত্মীয়তা থাকতে পারে, আমার কর্মীর বাড়ি থাকতে পারে, বাট গভর্নমেন্ট যখন এটা দিয়েছে এই পলিসির মধ্যে তো আমি ব্যক্তিগতভাবে সংসদ সদস্য তো আমি এটা অ্যাপ্রোচ করি নাই। আমি তো কখনোই সংসদে দাঁড়িয়ে আমার এরকম একটা আমার রুম দরকার এটা আমি বলি নাই, বাট গভর্নমেন্ট যখন দিয়েছে ওইটা আমি অ্যাভেল করার জন্য আই এম নট ক্রেজি অ্যাবাউট দ্যাট, আমি এটা বুঝাতে চাচ্ছি। আচ্ছা, আপনার যেটা, তারপর আপনাকে আরেকটা কথা বলি, আমি যদি অন্য কোনো ভাবে আমি যদি এখানে প্রভাবিত করতে চাই, সেখানে উপজেলা পরিষদ কি আমার যথেষ্ট? আমি যে কোনো জায়গা থেকে সেটা আমি প্রভাবিত করতে পারি। শুনতে পান? সুতরাং একটা এমন কোনো প্রপাগান্ডা দেওয়া উচিত না বা এতটুকু গেজের উপর দিয়ে অনুমান নির্ভর এইভাবে সরকারি দল হলে স্থানীয় প্রতিনিধি এইভাবে প্রশাসনকে প্রভাবিত করতে পারে, এটা সম্পূর্ণ দ্বিমত। কামরুজ্জামান রতন, আপনাকে মারুফ মল্লিক একটা প্রশ্ন করতে চান। না জি, রতন ভাই আপনাকে শুভেচ্ছা।
এই জিনিসটা আমি যতটুকু জানি এনসিপির পক্ষ থেকে এই দাবিটা করা হয়েছিল যে আমাদের সংসদ সদস্যদের জন্য এলাকায় একটি বসার বা বিশ্রাম, আপনি যেটা বলছেন বিশ্রামের জায়গা করে দেয়া। তো আমার কাছে মনে হচ্ছে যে একটা বড় রাজনৈতিক দল এবং সরকারি দল হিসাবে বিএনপির এই প্রস্তাবটি আসলে মেনে নেওয়া ঠিক হয়নি। এটা পার্লামেন্টে বাতিল করে দেওয়া উচিত ছিল, বিকজ আমাদের যে শাসন কাঠামো এইখানে আসলে ধাপে ধাপে আমাদের স্থানীয় সরকারের ব্যবস্থা আছে, ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা। দেখা গেছে একই উপজেলাতে মানে একই জায়গায় উপজেলা পরিষদও আছে, পৌরসভাও আছে। তো স্থানীয় পর্যায়ে উন্নয়নের কাজটা তারাই তদারকি করেন। এখন বাংলাদেশের শাসন কাঠামো নিয়ে আমরা যারা এই জিনিসটা নিয়ে একটু মানে বোঝার চেষ্টা করি, আমাদের শাসন ক্ষমতার দুর্বলতাটা হচ্ছে বা যেই কারণে আমাদের আসলে আগাতে পাচ্ছি না আমরা, যে একই জায়গায় ওভারল্যাপ করে সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, পৌরসভা চেয়ারম্যান। সেই জায়গায় আপনারা যদি গিয়ে বসেন তাহলে কিন্তু আসলে ওই স্থানীয় সরকারের ব্যবস্থা আরও দুর্বল হয়ে যাবে। এই প্রস্তাবটি আমার মনে হয় যে বিএনপির মেনে নেওয়া ঠিক হয়নি। এটা দীর্ঘমেয়াদে আমাদের স্থানীয় সরকার ব্যবস্থাকে আরো দুর্বল করে দিবে। মল্লিক ভাই, যেহেতু আপনি আমাকে প্রশ্নটা করছেন, বাস্তবতার নিরিখে আমি চিত্রটা বলি। আমরা পার্লামেন্টে যাই, আপনি একটা বলেন তো, এই প্রস্তাবের উপর আমরা সাধারণ যারা পার্লামেন্টের মেম্বার, আমাদের কি কোনো আলোচনার সুযোগ আমরা পেয়েছি বা আমরা করেছি? আমাদের মতামতের ভিত্তিতে কি এটা হয়েছে? কিন্তু আমি বললাম, ধরুন আপনার হাতে একটা ছুরি আছে, এই ছুরিটা আপনি কিভাবে আপনি ব্যবহার করবেন সেটা কিন্তু এখন দেখবার বিষয়। আমার মানসিকতা এবং নৈতিকতার মধ্যে, দলের পলিসির মধ্যে যদি আমি দেখি যে না, এটা শুধুমাত্র আমার বিশ্রাম নয়, আমি তো বললাম যে আমার যেই জৈবিক যে আমার যে মানে সামাজিক ভাবে আমার যেটা একটা দৈহিক যেটা আমার একেবারে নেহাত যেটা আমার দরকার, এই জন্য এটা দিয়েছে। এবং ওইটা কি আমি চিন্তা, ওই পর্যন্ত আমি চিন্তা করছি। আজকে আলোচনায় না বসলে আমি তো নিজে বুঝতাম না যে এখানে বসে আমি একটা প্রভাবিত করার জন্য আমি এই উপজেলার এই রুমটাকে ব্যবহার করতে পারি। সর্বতভাবে একটাই আমি জানতে হবে, সেটা হলো এইটা আমার কোনো চাওয়া পাওয়ার মধ্যে এটা ছিল না, আমি এটা পেয়েছি, এটা গিফট আইটেম। আপনি যদি মনে করেন যে আপনি এক্সাম্পল দেখতে চান, তোমরা আপনি দেখতে চাই, আপনি আপনার এই জিনিসটা ব্যবহার করবেন না, আই ক্যান ডু দ্যাট। সুতরাং এইটা আমি নিশ্চিত আমারটা আমি বলতে পারি, আর দলের পলিসি এটা বলেছে। সুতরাং দলের পলিসির ক্ষেত্রে আমার এখানে কথা বলার আমার কোনো সুযোগ নেই। যে অসংখ্য ধন্যবাদ কামরুজ্জামান রতন, আপনি আমাদের সাথে থাকুন। আমাদের বেশ কয়েকটি প্রসঙ্গ আছে, সেটি নিয়ে আলোচনা করবো। আমি বরং এ ফাঁকে আলাউদ্দিন মোহাম্মদকেও, এই আলোচনায় তিনি আমাদের সাথে আছেন, তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। আলাউদ্দিন মোহাম্মদ, আপনি তো শুনছিলেন, আমরাও দেখছিলাম যে একেবারেই এনসিপি সেই ফেব্রুয়ারি থেকেই 2026-এর ফেব্রুয়ারি থেকেই তারা এক ধরনের স্থানীয় সরকার নির্বাচন পরিচালনার জন্য একটা কমিটি করে তারাও এক ধরনের প্রস্তুতির মধ্য দিয়েই ছিল বা প্রস্তুতি নিয়েছিল। আপনিও কি এই মন্তব্যের সাথে বা মতামতের সাথে একমত কিনা? কারণ আপনাদের অনেকের কাছ থেকে এটা শোনা গেছে যে যারা অভিযুক্ত নন বা যারা নিরীহ আওয়ামী লীগার, তারা চাইলে এই নির্বাচনটি করতে পারে। এটাকে আসলে কোনো সংকট তৈরি করে কিনা? পাশাপাশি আপনারা কি মনে করেন কিনা যে এই সামনে স্থানীয় সরকার নির্বাচন আসলেই প্রভাব মুক্ত, নির্বিঘ্নে, যেমনটা সবাই চায় তেমনই হবে? আলাউদ্দিন মোহাম্মদ। আপনাকে ধন্যবাদ। প্রথমত আওয়ামী লীগ প্রশ্নে আমরা যে জায়গাটা আছি, সরকার বেশ কয়েকবার স্পষ্ট করেছে নির্বাচনকে কেন্দ্র করে কোনো আওয়ামী লীগের পুনর্বাসনের সুযোগ আপাতত থাকছে না, এটা আমরা মোটামুটি নিশ্চিত। তবে ইতিমধ্যেই আওয়ামী লীগের অনেক চেয়ারম্যান, মেম্বার, উপজেলা তো নেই, উপজেলা সবাই মোটামুটি বিলুপ্তর মতোই, তো ইউনিয়ন পরিষদে কিন্তু আপনার অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন দায়িত্ব পালন করছেন। আরো অনেকে আছেন যারা আওয়ামী লীগের পরিচয় ছিল, তারাও আপনার সমাজে আছেন এবং সমাজে সামাজিক কাজে যুক্ত আছেন। আমার কাছে যে বিষয়টা মনে হয় যে সরকারের যে সিদ্ধান্ত এখানে যে আওয়ামী লীগের পদধারী নেতাকর্মীরা অংশগ্রহণ করতে পারবে না, হ্যাঁ, এটা এবং বেশ কয়েকবার স্পষ্ট করেছে, পরবর্তীতে আবার বলেছেন যে এখানে যাদের বিরুদ্ধে মামলা নেই কিংবা আপনার অভিযোগ নেই তারা অংশগ্রহণ করতে পারবে না। এখানে মূল জায়গাটা হলো যে এটা আওয়ামী লীগ পরিচয় নির্বিশেষে নির্বাচন কমিশন যাদের প্রার্থিতা বাতিল করার গ্রাউন্ড পাবেন তাদের প্রার্থিতা বাতিল করবেন। এটা হলো 1 নাম্বার ইস্যু। 2 নাম্বার ইস্যু হলো যে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা ইতিমধ্যেই সমাজে আছেন তাদেরকে তো আসলে বাধা দেওয়া অথবা তারা নির্বাচনে যে অংশগ্রহণ করবেন, আমি জানি না যে আইনগতভাবে যদি এটা ভিত্তি তৈরি না করা হয় তাহলে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।
কারণ এটা তো মানে এটা হলো যে আমি জাস্ট একটা অ্যানালাইসিস হিসেবে বলতেছি। তো পারবেন কি পারবেন না কি চাই সেটা আলাদা প্রশ্ন। প্রথম দ্বিতীয়ত হলো যে নির্বাচনকে কেন্দ্র করে যারা ইতিমধ্যেই সমাজে বসবাস করছেন না, পালিয়ে গিয়েছিলেন, দেশের বাইরে আছেন, অন্য এলাকায় গিয়ে আপনার নিরাপদে বসবাস করার চেষ্টা করছেন, তারা নির্বাচনকে কেন্দ্র করে আসবেন। এই সুযোগটা তো মানে থাকবে না। এই সুযোগটা থাকা আসলে কোনো সুযোগ নেই। কারণ আপনি কিভাবে এই মানুষ যারা সমাজ থেকে সামহাও নিজের আত্মগ্লানিতে পালিয়ে বেড়াচ্ছেন, সে নির্বাচনকে কেন্দ্র করে আসবেন কিভাবে? তো সেই অর্থে আমি বলি আওয়ামী লীগের যারা সমাজে আছেন তাদের হয়তোবা নির্বাচন থেকে ঠেকানোর কোনো কার্যকর রাস্তা আমার কাছে মনে হয় না আছে। দ্বিতীয়ত হলো যে যারা এই নির্বাচনকে কেন্দ্র করে পুনর্বাসিত হতে চাচ্ছেন, সমাজে আবার আসতে চাচ্ছেন সেটা হবে না এখানে। তো এক্ষেত্রে আমি মনে করি যে সরকার যে সিদ্ধান্ত নিবেন মূলত আইন সবার জন্য সমান। আইনিভাবে কাউকে সাব্যস্ত করলে এবং দল হিসেবে আওয়ামী লীগের যেহেতু কার্যক্রম নিষিদ্ধ, সেই হিসাবে যখন আইনি বিধানের মধ্যে পড়বে তখনই আওয়ামী লীগ কোনো প্রার্থীতে বাতিল করা হবে। আমি কখনোই চাইবো না যে শুধুমাত্র রাজনৈতিক কারণে আইনের শাসনের ঊর্ধ্বে গিয়ে কোন একটা বিশেষ গোষ্ঠীকে আইনগতভাবে বৈধ রেখে আইনগতভাবে অবৈধ অথবা তার বিরুদ্ধে মামলা না থাকলে তাকে নির্বাচন থেকে বঞ্চিত করা যাবে। এটা আমার কাছে মনে হয় না, এটা বাস্তব না আরকি। আরেকটা বিষয় হলো যেটা আপনি বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে কিনা, এটা একটা বড় প্রশ্ন। এটা স্বাভাবিক থাকবে কিনা নির্ভর করছে সরকার সত্যিকার অর্থে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক রাখতে চায় কিনা, সরকারের দখল মুক্ত রাখতে চায় কিনা, সরকারের নিয়ন্ত্রণ মুক্ত রাখতে চায় কিনা। এবং এখানে একটা মেসেজ আছে সরকারের কাছে, যদি এই নির্বাচন যেহেতু আপনার আওয়ামী লীগ একটা বড় প্রশ্ন এখানে, আওয়ামী লীগ নেতা কর্মীরা নির্বাচন অংশগ্রহণ কিভাবে করবেন এবং কোন প্রেক্ষিতে তাদের প্রার্থিতা টিকতে পারে বাতিল হতে পারে, সেই প্রসঙ্গে সরকারের উচিত হবে এই নির্বাচনকে যত ধরনের আপনার সরকারের প্রভাব থেকে মুক্ত রাখার যে সেই চেষ্টা করা। যখন আপনি আইনের শাসনকেই সর্বোচ্চ জায়গায় রাখবেন তখন কিন্তু সমাজ থেকে আপনার অনেক কিছুই দূর করা খুব সহজ হয়। আর যখন কোনো না কোনো ভাবে আইনকে নিজের স্বার্থে ব্যবহার করার আপনার প্রবণতা থাকে তখন কিন্তু বিভিন্ন অপশক্তি কিন্তু তারাও তাদের স্বার্থে আইনকে ব্যবহার করে আইনের ফাঁকফোকর দিয়ে কিন্তু সমাজে অস্থিরতা সৃষ্টি করে। তো সরকারের কাছে এটা একটা চ্যালেঞ্জ যে এটাকে আপনার সরকারের প্রভাব মুক্ত রেখে যতটুকু সম্ভব সহিংসতা মুক্ত রেখে নির্বাচনটা পরিচালনা করা, এবং এই নির্বাচন পরিচালনার উপরে কিন্তু নির্ভর করছে এই সরকার আগামী দিনে তত্ত্বাবধায়ক সরকারটাকে কিভাবে ফর্ম করবে, সেটা কনসেনসাস হবে কিনা, নির্বাচন কমিশন বর্তমানে যে অবস্থা আছে সেই অবস্থায় তার আস্থা ফিরবে কিনা, এবং সর্বোপরি সরকারের বৈধতায় আলাউদ্দিন মোহাম্মদ, আপনার কথা একদম স্পষ্ট। আমি বরং একটা বিরতি নেই, বিরতির পর ফিরে এসে আমি তো জানতে চাইবই, পাশাপাশি সম্ভবত মারুফ মল্লিকেরও প্রশ্ন আছে। আমি এটা একটু বুঝতে চাইবো যে ধরেন সবসময় বলা হয় যে সরকারি প্রভাব মুক্ত, এটা আসলে কীভাবে বলি আমরা, যে কনস্টিটিউয়েন্সির যিনি সংসদ সদস্য থাকে তার একটা প্রভাবের কথা রাখে, কিন্তু এই সরকারে তো জামাতেরও অংশীদারিত্ব আছে, এনসিপিরও আছে, তাদেরও তো কনস্টিটিউয়েন্সি আছে, তারা কি প্রভাব মুক্ত রাখেন? সরকার না, সংসদ। মানে সেটাই তো বললাম যে এই সংসদে যেটা, তো ফলে আমারও একটু জানার আগ্রহ আছে। আমি এটা বিরতি নেই, বিরতির পর ফিরে এসে আলোচনা করবো। ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। আবার আমন্ত্রণ নির্বাচিত খবরে। আলাউদ্দিন মোহাম্মদের কাছে যেতে চাই। আমি প্রশ্ন করার আগে মারুফ মল্লিকও এটা প্রশ্ন যোগ করতে চাইছেন, পাশাপাশি আমি এটা যোগ করে দিই আপনাকে, যেটা আমি আসলে তার কাছেও বুঝতে চাইবো। আলাউদ্দিন মোহাম্মদ, সবসময় বলা হয় যে সরকারের প্রভাব, এটা অর্থাৎ কি কনস্টিটিউয়েন্সির যিনি সংসদ সদস্য আছেন তিনি এক ধরনের প্রভাব বিস্তার করে থাকেন। এখন এই সংসদে তো জামাত, এনসিপি যারা আছেন তাদেরও তো কনস্টিটিউয়েন্সি আছে, তারাও তো নিশ্চয়ই প্রভাব বিস্তার করেন কি করেন না সেটা হয়তো তার কাছে জানতে চাইবো, কিন্তু এই অভিযোগ তো তাদের উপর তো নিশ্চয়ই বর্তায়, সেটা সম্পর্কে আমি আলাউদ্দিন মোহাম্মদের কাছে জানতে চাইবো। পাশাপাশি মারুফ মল্লিক, আপনি কি যোগ করবেন? আমি একটা আসলে প্রশ্ন করতে চাই আলাউদ্দিন, প্লিজ। যে আমরা আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না এটা নিয়ে অনেক কথাবার্তা বলছি। আর প্রথমত আওয়ামী লীগ নির্বাচন করবে কিনা এটা নিয়ে তো আমাদের আলাপ করার সময় এটা না। আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে তারা যদি না চায় আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের রাজনীতিতে আর ফিরে আসা সম্ভব না। আর দ্বিতীয়ত হচ্ছে এই মুহূর্তে আওয়ামী লীগের নির্বাচন করার সম্ভাবনা স্থানীয় সরকার নির্বাচনে, এটা নিয়ে কথা বলা উচিত না বলে আমাদের মনোযোগ দেওয়া উচিত যে আওয়ামী লীগের লোকজনকে ধরে এনে আমরা বিচার করব কিভাবে। এই বেনজিরকে আটক করা হয়েছে দুবাইয়ে, কিন্তু বিবিসি বাংলা আত্মগোপনে থাকা দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিমকে কোর্ট করে বলছেন যে তাদের দলীয় সভানেত্রী ইতিমধ্যেই এক ধরনের নির্দেশনা দিয়েছেন যে চাইলে নির্বাচন না। এটা হচ্ছে কি আওয়ামী লীগ পালিয়ে আছে, তারা এখন নানাভাবে কিন্তু রেলিভেন্ট থাকার চেষ্টা করছে পলিটিক্সে। তারা নানা কথাবার্তা বলবে, নানা পরিকল্পনার কথা বলবে যে আমরা এই করব ওই করব।
আমাদের রাজনৈতিক দলগুলোর আসলে এইদিকে মনোযোগ না দিয়ে যেটা বলা উচিত, আমি যেটা বলতে চাচ্ছিলাম, সাবেক পুলিশের আইজিপি বা র্যাবের ডিজিকে দুবাই আটক করা হয়েছে, এখন ওনাকে কিভাবে বাংলাদেশে এনে বিচার করা হবে? এই পলাতক আওয়ামী লীগ নেতারা যারা আছেন দুবাই, ভারত, বিভিন্ন জায়গায়, ইউএসএ, ইউকেতে পালিয়ে আছেন বলে আমরা দেখছি, ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে ধরে এনে বিচার করতে হবে। আসলে গণহত্যার দায়ের তো আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া নিয়ে কথা বলা উচিত আমাদের। যাদেরকে আপনি আদালতের কাঠগড়ায় দাঁড় করাবেন, যেই দলটিকে, যেই দলের নেতা কর্মীদেরকে, সেটা আলাপ না করে আমরা করছি যে তারা নির্বাচন করতে পারবে কি পারবে না। এটা কিন্তু আমরা আওয়ামী লীগের ফাঁদেই পা দিচ্ছি। এই জায়গা থেকে আমাদের মনে হয় একটু সতর্ক হওয়া উচিত এবং আমাদের আলোচনার ট্র্যাকটা ভিন্ন করা উচিত। ওকে, দেখি আলাউদ্দিন মোহাম্মদ কি বলেন। কিন্তু আসিফ মাহমুদ তো আপনাদের দলেরই, সেখান থেকে তো তিনি মনে হয় সম্ভবত এই প্রশ্নটি তুলেছিলেন বা এই প্রসঙ্গটি তারাই এনেছেন। কি বলবেন আলাউদ্দিন মোহাম্মদ? না, এখানে আমি মারুফ ভাইয়ের সাথে পুরোপুরি একমত। আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমার এখানে উত্তর ছিল যে ব্যক্তি, কারণ এখানে তো দলের নির্বাচন হচ্ছে না, স্থানীয় সরকার নির্বাচনের কোনো দলের ব্যানারে হচ্ছে না, দলীয় প্রতীকেও হচ্ছে না। এখন সত্যিকার অর্থে তো আসলে কে আওয়ামী লীগ সাপোর্ট করেছিল কিনা ভবিষ্যতে, অতীতে তার পদ ছিল কিনা, এখন সে দল করছে না, সে মানুষ নির্বাচনে অংশগ্রহণ করছে কিনা, আসলে ফরমালি আমরা তো আলোচনা করতে পারি না। আমাদের আলোচনায় যেই টেকটা হলো যে রাষ্ট্রের নাগরিক হিসেবে আওয়ামী লীগ পরিচয় না, যদি নাগরিক হিসেবে সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি যারা থাকেন তাদেরকে আপনি কিভাবে সরাবেন, সেটার পলিসি কি? যদি পলিসি না থাকে, আমরা যেভাবে ভয় দেখিয়ে অথবা আপনার আইনের ফাঁকফোকর রেখে এই যে আপনার একটা অপচর্চা দীর্ঘদিন ধরে চলছে সমাজে, সেটা আমরা আসলে অ্যালাউ করতে চাই না। আমার বক্তব্যটা ছিল এটাই, যে এখানে আপনার একটা যে তুই ফেসিস্ট, তুই নির্বাচন করবি না, তুই আমাকে পয়সা দিবি, আমাকে সাপোর্ট করবি, ব্যাপারটা এরকম না। ব্যাপার হলো যদি তার বিরুদ্ধে মামলা থাকে, তার বিরুদ্ধে আপনার মানে কোনো সামাজিক ভাবে, রাজনৈতিক ভাবে এবং আইনি ভাবে ভ্যালিড গ্রাউন্ড থাকে, অভিযোগ থাকে, অবশ্যই তাকে আপনার সকল প্রক্রিয়া থেকে, তার যদি অবস্থান হয় কারাগারে, এখন তাকে কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবেন? এখানে আমি মারুফ ভাই যেভাবে যেই অ্যাঙ্গেলে নিয়ে গেছেন, আমি মনে করি আলোচনাগুলো ওই অ্যাঙ্গেল থেকে হওয়া উচিত এবং আমাদেরকে বিচারের প্রশ্নটা ভুলে গিয়ে, বিচারের প্রশ্নটা এড়িয়ে গিয়ে বারবার তাদেরকে প্রাসঙ্গিক করা এবং তাদেরকে আমাদের যে গণতান্ত্রিক প্র্যাকটিস, এই প্র্যাকটিসে তারা কিভাবে অংশগ্রহণ করবে, কোন এভিনিউতে তারা ঢুকবে, যেটা তারা নিজেরাই বন্ধ করে গিয়েছে, নিজেরাই যারা ধ্বংস করে গিয়েছে, সেটা আলোচনার বিষয় হতে পারে না। আমি এই জায়গায় আমি মনে করি যে মারুফ ভাইয়ের আলোচনাকে আমি ইকো করলাম, এটা আমি ফুল স্টপ। আওয়ামী লীগের প্রশ্নে আমার মনে হয় যে বিচার এবং বিচারের বাইরে আসলে আমাদের কোনো আলাপ থাকতে পারে না। এবং মানে আলাউদ্দিন মোহাম্মদ, সেটা তো স্বাভাবিক, যার বিরুদ্ধে ফৌজদারি মামলা নেই সেটা তো যে কোনো দলেরই হতে পারে, তিনি তো গ্রহণযোগ্য ব্যক্তি মাত্রই নির্বাচন করতে পারেন। কিন্তু এটাও তো নিশ্চয়ই অস্বীকার করার উপায় নেই যে একটা সংখ্যক ভোটার তো আছেন যারা তাকে, আওয়ামী লীগকে ভোট দিত, তারাই বা কাকে ভোট দেবে? তারা কি নতুন কাউকে পছন্দ করে নেবে? না 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 না, এইটা দেখেন, রাজনীতিতে আপনি ভোটার যদি মনে করে আমি আওয়ামী লীগকে ভোট দিব, আওয়ামী লীগ না হলে তার নিজে ইলেকশন করা উচিত। আওয়ামী লীগ এই অপকর্ম করার পরও যে আমি আওয়ামী লীগকে ফিরে ভোট দিব, এটা কোনো গণতন্ত্র হতে পারে না। গণতন্ত্রে এটা অবাধ, যে আমরা বলি যে অবাধ নির্বাচন, যে যদি মনে হয় যে আওয়ামী লীগ তো নাই, আমি কাউকে পাচ্ছি না, আপনি নিজে ইলেকশন করেন। সো ভোটারের অজুহাতে কখনোই আসলে কোনো প্রার্থী আপনি ঠিক করতে পারবেন না, কারণ প্রার্থীর জন্য তো কোনো বিধিনিষেধ নেই। আপনার যত কোটি ভোটার আছে তত কোটি প্রার্থী হতে পারে। প্রার্থীতে কোনো আমাদের যে বেসিক যেই নির্বাচন কমিশন কর্তৃক যে ক্রাইটেরিয়ার বাইরে তো প্রার্থী হওয়ার কোনো বিধিনিষেধ নেই। তো ভোটারের দিকে তাকিয়ে আমার মনে হয়, যেমন আমরা যখন ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছিল আপনার জাতিসংঘ থেকে, অন্যান্য আপনার পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলো থেকে, তারা কিন্তু একটা পর্যায়ে এসে বাংলাদেশের সার্বিক অবস্থা বিশ্লেষণ করে ইনক্লুসিভ নির্বাচনের সংজ্ঞা পাল্টে দিয়েছে। প্রথম তারা বলেছিল সব রাজনৈতিক দল, যেটা আওয়ামী লীগ যেভাবে নির্বাচন করেছিল যে বিএনপি বাইরে ছিল, নির্বাচন গ্রহণযোগ্য হবে না, কিন্তু তারা আওয়ামী লীগ এটাকে এস্টাবলিশ করেছিল আমি বাইরে থেকে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। কিন্তু পরবর্তী তারা ইনক্লুসিভিটির ধারণা দিয়েছে, সংজ্ঞায়িত করেছে যে সকল নাগরিক, সকল ভোটার নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে স্বাধীন সিদ্ধান্ত দিতে পারবেন, এটাই ইনক্লুসিভিটি। আপনি ভোটার ভোট দিতে পারবেন না এই জন্য আপনার প্রার্থী ধরে নিয়ে আসবেন খুনি, অপরাধী, বাটপার, চিটার, এটা তো হইতে পারে না। জি, আপনার কথা পরিষ্কার, কিন্তু এটাও তো একটু শুনতে চাইবো কামরুজ্জামানের কাছ থেকে, যে আমি কামরুজ্জামানের কাছে যাওয়ার আগে কাজী রনক হোসেনের কাছ থেকে বরং বলার চেষ্টা করি। আসলে স্থানীয় সরকার নির্বাচন তো আসলে নির্দলীয়, প্রতীকহীন, ফলে সেখানে কে কোন দলের সমর্থক
সেটাকে কিভাবে বিবেচনা করব, বা সেটা নিয়ে এত করে যেটা উঠছিল যে কেন আমরা আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করছি, এটাকে আসলে প্রাসঙ্গিক করা হচ্ছে? কারণ সেখানে তো বোঝার উপায় নেই কে কোন দলের স্থানীয় সরকারে। এটা আপনি বলছেন বোঝার উপায় নাই, এটা হচ্ছে একাডেমিক একটা অবজারভেশন আপনি বলছেন, কিন্তু বাস্তবে তো ইট ইজ ভেরি ক্লিয়ার যে এনসিপি যেখানে আছে তারা এনসিপি সেখানে মানে প্রচারণা করবে এবং তারা তাদের সেই পাওয়ার বা স্ট্রেংথ দেখাবে। ঠিক একইভাবে যেখানে বিএনপি আছে সেখানে বিএনপিও দেখাবে, জামাত যেখানে আছে সেখানে জামাতও দেখাবে। তো এটা যদি আমরা মনে করি যে এটা আসলে ঠিক না, না এটা তো খুবই স্বাভাবিক। যার যার যেখানে ক্ষমতা আছে মানে সাপোর্ট আছে সেখানে সে তার অবস্থানটাকে সুদৃঢ় করবে এবং ন্যাচারালি সে চাইবে যে তার দল জিতে আসুক। আর এখানে কিন্তু বারবারই একটা কথা যেটা উনিও বললেন, আসলে দেখেন যে আমরা কিন্তু একটা জায়গায় কনফিউজ করে ফেলছি, মানে খুব বেশি অ্যাকাডেমিশিয়ান হতে যেয়ে আমরা কিন্তু যেটা করে ফেলছি সেটা হলো যে আমরা কিন্তু একটি নিষিদ্ধ কার্যক্রমের দলকে পুনর্বাসন করার একটা ব্যাপার করে ফেলছি। কিন্তু এখানে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার থাকতে হবে। এই যে আপনি বলছেন দলীয় পরিচয় কেউ করবে না বা আসবে না, দলীয় পরিচয় তো আসবেই। আপনি একটা উপজেলায় কে কোন দল করে, কে কোন দলকে সাপোর্ট করে, সেটা সেখানকার সবাই, ছোট বড় বুড়া বুড়ি সবাই জানে কে কোন দলকে সাপোর্ট করে এবং সেইভাবেই তারা রিয়্যাক্ট করে। তো এখন আপনি যতই বলেন না কেন যে এটা তো মানে দল কোনো ছাপ থাকবে না, কিন্তু ছাপ না থাকলেও এটা তো অটোমেটিক্যালি আসছে। স্যারের সঙ্গে একটু যুক্ত করি। স্যার আমার সঙ্গে আলাপে বলছিলেন উনি 30 বছর ধরে জাতীয় প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য, উনি নির্বাচন করেন। এখন স্যার হয়তো বা মাঠে ময়দানে মিছিল করেন না, জালো জালো আগুন বলে স্লোগান ধরেন না। স্যারের পলিটিক্যাল পরিচয় সবাই জানে। প্রেস ক্লাবে যারা সদস্য বা প্রেস ক্লাব কেন্দ্রিক যাদের যাতায়াত আছে ওনাকে সবাই চিনে যে উনি কোন মতাদর্শের, কোন দলের, কাকে ভোট দেন। সো কেউ যদি নিরীহ হয়েও থাকে তাকে আইডেন্টিফাই করা খুব কঠিন কিছু না। একদমই না। কিন্তু তাহলে এই আলোচনা থেকে আরেকটা প্রাসঙ্গিক বিষয় স্বভাবতই এসে যায়। ধরেন যেভাবে ধরেন এক দল আরেক দল, বাংলাদেশ কিন্তু এর আগেও বলা হতো যে দেশটা দুভাগে ভীষণ রকমের বিভক্ত, বিভাজন। হ্যাঁ একদম বিভাজন, বিভক্ত, যাই বলেন না কেন, যেভাবে বলা হোক না কেন। আমি বরং আজকে প্রধানমন্ত্রীর একটা বক্তব্য আছে, সেই বক্তব্যটা আক্ষরিক অর্থে তিনি কি বলেছেন, সে আক্ষরিক অর্থে কি বলেছেন সেটা আমি একটু দেখার চেষ্টা করি। সেখানে গিয়ে আমরা দেখবো যে প্রধানমন্ত্রী আজকে বিএনপি পিঠে সাংবাদিকদের সাথে একটি আলোচনায় বসেছিলেন। সে আলোচনায় তিনি তার একটা মন্তব্য করেছেন। সেই মন্তব্যটি দেখুন। তিনি বলছেন যে আমরা আমাদের নিজেদের চিন্তার পরিবর্তন করার চেষ্টা করি। হ্যাঁ, আমার সাথে অন্যায় হয়েছে, কিন্তু আপনি এখন প্রতিশোধ নিলেই কি আপনার সেই ক্ষতি ফেরত পাবেন বা সব কিছু আগের মতো হয়ে যাবে? হবে না। তাহলে আমরা সেই প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে এসে ভাবি যে আমরা দেশের জন্য, সমাজের জন্য বা মানুষের জন্য কি করতে পারি। সফলতা বা ব্যর্থতা পরের বিষয় হলো, ইতিবাচক মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়াই গুরুত্বপূর্ণ। তিনি তার সাথে যা হয়েছে, তিনি তো প্রতিহিংসার বাইরে গিয়ে কথা বলছেন। প্রতিহিংসার বাইরে আমরা যাব, কিন্তু তার মানে এই না যে আমরা আওয়ামী লীগকে সুযোগ করে দিব। 5ই আগস্টের আগে আওয়ামী লীগ আমাদের প্রতি যে নির্দয়তা বা যে এই একটা ধ্বংসাত্মক আচরণ করেছে, 5ই আগস্টের পরে সেটা কিন্তু হয় নাই। এদের ওবায়দুল কাদের বলেছে লাখ লাখ মানুষ মারা যাবে, ওই রকম রক্তপাত বাংলাদেশে হয় নাই। কিন্তু তার মানে এই না যে আপনি একটা লোক আওয়ামী লীগ করতো তাকে আমরা রাজনীতিতে পুনর্বাসিত করব বা করার সুযোগ করে দিব। তাহলে কি হবে? যেটা হবে, আওয়ামী লীগের লোকজন যারা অপরাধের সঙ্গে যুক্ত না, যাদের বিরুদ্ধে হত্যা ধ্বংসযজ্ঞের অভিযোগ নেই, তারা বাংলাদেশের সাধারণ নাগরিকের মতোই থাকবে। তারা ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে, খাবে, ঘুমাবে, ঘুরবে, আর 10টা নাগরিকের মতোই তারা জীবনযাপন করবে। কিন্তু তাদের রাজনীতিতে ফিরে আসার বা রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়ার কোনো কিন্তু তার আগে তো আপনাকে ধরেন কার্যক্রম মানে আমি একটু বোঝার চেষ্টা করবো কাজী রনক, তার আগে তো আপনার দলটার বিচার করতে হবে নিশ্চয়ই। হ্যাঁ, অবশ্যই। আপনি একটা ধরেন একটা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তার দল, সেই দল মানে আমি জানি না। আমি এখানে একটা কথা বলি, Please. এটা অস্বীকার করার কোনো উপায় নাই যে যেভাবেই আপনি হিসাব করেন না কেন, আওয়ামী লীগের সমর্থক সরাসরি আওয়ামী লীগ করে কিংবা আওয়ামী লীগের সমর্থক এরকম ভোটার বলেন বা জনসংখ্যা বলেন, সেটা 4 থেকে 5 কোটির কম না। এই বিপুল সংখ্যক, আমার ধারণা মানে প্রধানমন্ত্রী এটাকে ইঙ্গিত করেছেন যে এই বিপুল সংখ্যক
জনগোষ্ঠীকে দূরে সরিয়ে রেখে দেশকে খুব একটা ভালোভাবে এগিয়ে নেওয়া যাবে না। কিন্তু যেটা উনি বলেছেন, হি ইজ ভেরি রাইট, যে কোনো উছিলায় আমরা কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসনের চিন্তা করলে পরে ভুল হবে। হ্যাঁ, তারা আসবে, এসে মিশবে, কাজ করবে, ঘুরবে ফিরবে, সব ঠিক আছে, কিন্তু যারা কনভিক্টেড, যারা দোষী, যারা অন্যায় করেছে, যারা খুন করেছে, গুম করেছে, যারা আমাদের জীবনকে অতিষ্ঠ করে দিয়েছে, তাদেরকে তো ছাড় দেওয়ার সুযোগ নেই কোনো। তাই বলে সাধারণ মানে নিরীহ লোককে মানে প্রতিহিংসার আগুনে জ্বালিয়ে দিতে হবে, সেটার সাথে আমি একমত। কিন্তু এটাকে আমরা নিশ্চিত করতে পারছি কিনা, আমি একটু দেখি কামরুজ্জামান রতনের কাছ থেকে একটু আলোচনাটা শুনতে চাই, বা যে ধরেন সাধারণ মানুষ আসলে যেটা বলছিলেন, যে কাজী রনক যেটা বলছিলেন, যে ধরেন যিনি অপরাধ করেছেন, অন্যায় করেছেন, তার তো শাস্তি বা তার তো বিচার হওয়া জরুরি, কিন্তু যে মানুষটি হিসাবে সাথে কোনো কিছুই নেই, একজন নিরীহ, তার ন্যায় বিচার কি করে নিশ্চিত করব? কামরুজ্জামান রতন আচ্ছা, বলুন। এই পরিবেশে মানবতা, মানবিক আচরণ, ন্যায্যতা, এগুলো নিয়ে যে আমরা সবাই কথা বলছি, একটু চিন্তা করেন যে এই সময়টাতে আমরা যেভাবে সবাই, যে আমরা টকশোতে যেভাবে চিন্তা মানসিকতা নিয়ে কথা বলছি, শুধু এই জায়গায় বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় যে রেজিমটা ছিল, এই রেজিমে থাকা অবস্থায় এত প্রাণ খুলে, এত মানবিকতার দোহাই দিয়ে, এত মানবিকতার প্রশ্ন আমরা কখনো সামনে আসতে আমরা দেখেছি? সুতরাং আমি ওই জায়গায় প্রথম যেতে চাই, মানবের জন্য আপনার মানবতা, মানবিক গুণ যারা আছে সেগুলোকে আমরা ভবিষ্যতে আমরা কাজে লাগাবো। এখন আওয়ামী লীগের মতো একটা দল 16 বৎসর আজকে যে জায়গায় ওরা দেশটাকে নিয়ে গিয়েছিল, ওরা যদি বাংলাদেশের ক্ষমতায় থাকতো, এদেশে গণতন্ত্র, নির্বাচন, মানবতা, এক ব্যক্তির ইচ্ছা শক্তির উপর সবকিছু ছিল। সুতরাং আমরা ওই পিছনের ফেরার এই অংশগুলোকে আমরা স্মরণে রাখবো, কেন? ভবিষ্যতে যেন আমাদের আজকে যে আমরা অংশীজন, এদের মধ্যে যেন কখনই যেন দ্বিধা বিভক্তি না আসে। আমি এই রেকর্ডেড জায়গা থেকে আমি আপনাকে একটা কথা বলি, আওয়ামী লীগকে নিয়ে এত চিন্তা করার দরকার নেই। আমরা যারা মিলে ফ্যাসিস্টকে তাড়ালাম, আমরা যারা মিলে একসাথে নির্বাচন করে একটা গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের আমরা সূচনা লগ্নে সবাইকে এক করে আমরা আজকে সংসদে বসলাম। সংসদের পরিবেশ আমাদেরকে ইঙ্গিত করে দেয়, এই মানুষগুলো যদি এক থাকে এবং এই মানুষের চিন্তা চেতনা যদি সর্বোপরি সবাইকে ভালোবাসার ক্ষেত্রে একটা জায়গায় আমরা নিয়ে আসতে পারি, দেশকে ভালোবাসবো, গণতন্ত্রকে ভালোবাসবো, নির্বাচনকে আমরা ভালোবাসবো, সর্বোপরি মানুষ যে রাজনৈতিক দলের কাছে এবং রাজনৈতিক ব্যক্তিদের কাছে যে জিনিসটা চাচ্ছে, অতীতের থেকে একটা ব্যাড এক্সাম্পল এবং একটা বিটার এক্সপিরিয়েন্সের পরে আমরা আজকে যে জায়গাটা দেখছি, এইটার কন্টিনিউশনটা বাংলাদেশে চাই। এবং এক কথায় বলে দিই, আমরা আজকে যারা সবাই যারা পার্লামেন্টে আছে, হ্যাঁ, মতের ভিন্নতা থাকবে, মৌলিক পার্থক্য থাকতেই পারবে, আদর্শগত পার্থক্য থাকবে, কিন্তু আমরা যদি এক থাকি, এই বাংলাদেশে আওয়ামী লীগের দয়া দাক্ষিণ্যের উপর আওয়ামী লীগকে বসবাস করতে হবে। যে একটা কথা বলি, কামরুজ্জামান রতন, আপনি আমাদের সাথে থাকুন, আমি একটা বিরতি নেই। কামরুজ্জামান রতন, আমি একটা বিরতি নেই, বিরতি নিয়ে আবার পর এটা আসলে একটু কাজী রনক হোসেন আপনার কাছ থেকে বোঝার চেষ্টা করব। ধরেন একটা কার্যক্রম নিষিদ্ধ দল কি কারণে টক অফ দ্য টাউন হয়? ধরেন এটা কি আমাদের গণমাধ্যমের দায়, নাকি আসলে রাজনৈতিক দল যারা আছে এখন ক্রিয়াশীল, তারা আসলে একে অপরকে চাপে রাখতেই আসলে এই প্রসঙ্গটা সামনে আনে? দায়টা কার দেখবেন? আমি এটা বিরতি নেই, বিরতির পরে সে বোঝার চেষ্টা করবো। ছোট্ট একটা বিরতি। আবার আমন্ত্রণ নির্বাচিত খবরে। কাজী রওনক হোসেন, এটা যেটা বিরতির আগে জানতে চেয়েছিলাম আসলে, যে একটা কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল কিভাবে টক অফ দ্য টাউন হয়, একই সঙ্গে এটা কি দায় আসলে মিডিয়া, যে মিডিয়াটির সামনে বারবার ফিরিয়ে নিয়ে আসে, নাকি এটাও সঠিক যে আসলে যারা রাজনৈতিক দলগুলো আছে তারা আসলে একে অপরকে চাপে রাখতে ঘুরিয়ে ফিরিয়ে দলটিকে আনে? এটা মানে দুটোই আছে। আমাদের মিডিয়া তো আসলে ঠিক মিডিয়ার যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করে না, যে কারণে এরকম তারা কখনো কখনো টিআরপি বাড়ানোর জন্য এইগুলো করে। আর রাজনৈতিক দলগুলো তারাও কিন্তু একে অপরকে চাপে রাখার জন্য এই জিনিসগুলোকে তুলে আনে। আমি মনে করি যে এখন এইগুলোর চাইতে আরও অনেক অনেক বিষয় আছে যেগুলো আমাদের জন্য জনগুরুত্বপূর্ণ, এবং সেগুলোকে নিয়েই আমাদের চিন্তা ভাবনা করা উচিত। এগুলো আমার মতে বা আমার বিশ্বাসে এগুলো আসলে সেকেন্ডারি, টার্সিয়ারি, এটা ইটস নট দ্য প্রাইমারি। মারুফ মল্লিকেরও কি একমত নাকি?
আমি একমত। এইখানে আমি একটু বলতে চাই যে রাজনৈতিক দলগুলোর যে কৌশলের বাইরেও আমাদের গণমাধ্যমের দায় অনেক বেশি। এই গণমাধ্যমের অনেক মালিক আছেন, এখনো আছেন, যারা কিন্তু জুলাই আগস্টে গণভবনে গিয়ে গান গেয়ে এসেছেন, আন্দোলনকারীদের গুলি করে মেরে ফেলতে বলেছিলেন, তারা এখনো বহাল তবিয়তে আছেন। এবং গণমাধ্যমের বিভিন্ন টিভি বা পত্রিকার কি পজিশনে কিন্তু এখনো ফেসিবাদের দোসররা বসে আছে। তাইলে পরে তারা যখন ওই জায়গায় বসে থাকবে এবং দিব্যি ঘোরাফেরা করছে, তারা তো বারবার চাইবে আওয়ামী লীগকে রেলিভেন্ট করতে বা আওয়ামী লীগ সংশ্লিষ্ট সংবাদগুলোকে বেশি কাভারেজ দিতে। এটা মিডিয়ার একটা কমন প্র্যাকটিস। এজেন্ডা সেটিং প্রসেসে স্যার আরো ভালো বলতে পারবেন। বাট তাহলে কি দিন শেষে ভাষাটা সেই আওয়ামী লীগের ভাষায় হলো না? আওয়ামী লীগের ভাষাও তো একই রকম ছিল, যে বিভিন্ন দলগুলো আসলে বিএনপি জামাত দ্বারা একদম ভরে গেছে, সেখানে তারাই বসে আছে। না, ভাষা কি একই রকম হলো না? একই রকম হচ্ছে না। আমি যেটা বলছি সেটা রিয়েলিটি। আর আওয়ামী লীগের যে অভিযোগটা ছিল সেটা ছিল প্রপাগান্ডা। আপনাকে প্রপাগান্ডা রিয়েলিটির মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। আসলে কি গণমাধ্যমে বিএনপি জামাত ভরে গিয়েছিল, তার সেই প্রভাব ছিল? বাংলাদেশের গণমাধ্যমের মালিক কারা? মিডিয়া কনসেন্ট্রেশনের জায়গা থেকে যদি বিষয়টা বিবেচনা করেন, আপনি দেখেন কোনপন্থী লোকজন মালিকানায় আছে। তো এটা আপনি দেখলেই পরিষ্কার হয়ে যাবে। এখনো আমি যেটা মনে করি, এক সেকেন্ড আমি জাস্ট ওর সাথে অ্যাড করি, সেটা হলো যে এখনো কিন্তু মিডিয়াগুলো যদি আপনি ভালোভাবে চেক করেন, দেখবেন যে মানে 90% মিডিয়া ইজ কন্ট্রোল বাই যারা পরাজিত শক্তি, কিন্তু তাদেরকে বাইরে থেকে বোঝা যাবে না। কিন্তু এটা একটা গ্রুপ আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়াতে পারে। ধরেন প্রত্যেকটা সেক্টরেই তো আওয়ামী লীগ, বিএনপি, জামাত আছে। সেটা ব্যাংক বলেন, শিক্ষক বলেন, অন্যান্য পেশাগুলো বলেন, চিকিৎসকদের মধ্যে বলেন। ধরেন একটা মানুষের রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সেই মতাদর্শ বা সেই দলকানা ভাবটা তার কাজে পড়ে কিনা, কাজে প্রভাব পড়ে কিনা, সেটা নিয়ে একটা দীর্ঘ আলোচনা হতে পারে। আরেকদিন করতে পারি আলোচনাটা, তবে আমি 1 সেকেন্ড 30 সেকেন্ডে বলবো। গণমাধ্যমের দুইটা টার্ম আছে, পলিটিক্যাল ইনস্ট্রুমেন্টালিজম, পলিটিক্যাল প্যারালালিজম। সো গণমাধ্যম কিভাবে রাজনীতির ইনস্ট্রুমেন্ট হিসাবে পলিটিক্যাল আইডিওলজির প্যারালালি কাজ করে, এটা আমরা গত 17 বছরে খুব পরিষ্কারভাবে দেখি। ওকে, আমরা বরং আরেকটা প্রসঙ্গ আনতে চাই ভীষণ রকম। সেটা হচ্ছে যে লন্ডনে আমরা একটা ফুটেজ দেখি, সেই ফুটেজে বলা হচ্ছে যে লন্ডনে একটা নির্ধারিত সভা ছিল, যেখানে জাতীয় নাগরিক পার্টির নেতা এবং সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ সেখানে গিয়েছিলেন। সেখানে গিয়ে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল। সেখানে এক পর্যায়ে এনসিপি সমর্থকদের লক্ষ্য করে ডিমো নিক্ষেপ করার ঘটনা ঘটেছিল। সেখানে বলা হচ্ছে যে সেই পরিস্থিতিতে প্রায় 3 ঘন্টা পর পুলিশি নিরাপত্তায় হাসনাত আব্দুল্লাহ যে অনুষ্ঠানটিতে যাওয়ার কথা ছিল সেখানে তিনি যান। আর যে ভিজুয়ালটা আমরা দেখছি সেটা সেই লন্ডনের, পূর্ব লন্ডনের ভিজুয়াল। এই ফুটেজটা দেখার পর আসলে আমার খুব জানার আগ্রহ, এটা সত্যতা কতটুকু। আমি বরং আলাউদ্দিন মোহাম্মদের কাছ থেকে একটু শুনতে চাই। আলাউদ্দিন মোহাম্মদকে আমরা আমাদের আলোচনায় যোগ করে নিই। আমরা ফুটেজটা দেখছিলাম। আলাউদ্দিন মোহাম্মদ, একটু বলবেন নিশ্চয়ই, মানে ঘটনাটি সম্পর্কে বুঝতে চাই, এই ঘটনার সত্যতা আসলে কতটুকু। আর একই সঙ্গে এটাও প্রশ্ন থাকবে যে এর আগে আমরা দেখেছিলাম মাহফুজ আলমের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে এরকম, তিনি এক ধরনের হামলার শিকার হয়েছেন। এই কাছাকাছি সময় আক্তার হোসেনের কথা আমরা জানি, তাসনিম যারাও এক ধরনের বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছিলেন। এবার হাসনাত আব্দুল্লাহ পড়লেন। কি কারণে হচ্ছে সব আসলে বাইরে গিয়ে? আপনাকে ধন্যবাদ। কি কারণে হচ্ছে এই কারণ নিয়ে তো আমরা এতক্ষণ আলাপ করছি। আওয়ামী লীগ আসলে এখানে রাজনৈতিক শক্তি নাকি অপশক্তি? আওয়ামী লীগ আমাদের এখানে গণতন্ত্র নিয়ে আসবে, আওয়ামী লীগ জুলাইকে ষড়যন্ত্র বলবে, নাকি জুলাইতে যে বাংলাদেশের গণমানুষ তাদের বিরুদ্ধে নেমে রায় দিয়ে গিয়েছে সেটা স্বীকার করবে? আমাদের আজকের আলাপ আলোচনা কিন্তু এগুলো নিয়ে। কারণ এখানে আলাদা কিছু নেই। আওয়ামী লীগ যেখানে থাকবে সেখানে সন্ত্রাস হবে, আওয়ামী লীগ যেখানে থাকবে সেখানে আপনার গণতন্ত্র থাকবে না, আওয়ামী লীগ যেখানে থাকবে সেখানে ঘটনাটা কি সত্যি? যেখানে থাকবে সেখানে অপক্ষতা থাকবে, এগুলি কিন্তু বাস্তবতা। সো এখানে কারণ বলতে আলাদা কোনো কারণ নেই। আরেকটা বিষয় হলো যে হাসনাত আব্দুল্লাহ তো জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম আপনার একজন ফ্রন্টলাইনার। এখন তিনি তারপরও মুজিববাদী যেই আপনার রাষ্ট্রাদর্শ, রাজনৈতিক আদর্শ, সেটার বিরুদ্ধে সোচ্চার এখনো আছেন এবং মুজিববাদ নির্মূলে, মুজিববাদ বলতে আসলে শুধুমাত্র রাজনৈতিক না, এটা আসলে আওয়ামী ফ্যাসিজমের। আলাউদ্দিন মোহাম্মদ, ঘটনাটা কি সত্য? আলাউদ্দিন মোহাম্মদ, এই ঘটনা কি সত্য? না, ঘটনা তো সত্য, ঘটনা সত্য, বাট সেখানে আমাদের এনসিপি এবং এনসিপি ছাড়াও জুলাই যোদ্ধারা যারা লন্ডনে আগে থেকে আপনার জুলাইয়ের সময় প্রতিবাদী ছিলেন, তারা সবাই কিন্তু এসে প্রতিরোধ করেছেন এবং সেখানে আপনার প্রতিরোধের জয় হয়েছে। আওয়ামী লীগ লেজ গুটিয়ে পালিয়েছে সেখান থেকে আপনার
ইউকের যে পুলিশ তাদের 3 জনকে গ্রেপ্তার করেছে, পিঠ মোড়া দিয়ে তাদেরকে আপনার জেলখানায় নিয়ে গিয়েছে। মূল জায়গাটা হলো যে আওয়ামী লীগ সেখানে যেই কাজটা করছে সেটা কিন্তু শুধু লন্ডনেই না, আপনার আওয়ামী লীগ সারা বিশ্বে বসে বাংলাদেশকে যে কোনো মূল্যে অস্থিতিশীল করা, বাংলাদেশকে সন্ত্রাসের ওকে ওকে আলাউদ্দিন মোহাম্মদ, এটা বুঝলাম। আলাউদ্দিন মোহাম্মদ বুঝলাম, দেশে আওয়ামী লীগ এখান থেকে ফ্যাসিস্ট সরকার পরাজিতের পর তারা হচ্ছে পালিয়ে গেছে, বিভিন্ন দেশে আছে, ফলে দেশের বাইরে ঘটনা ঘটছে। কিন্তু নাসরুদ্দিন পাটোয়ারিও তো দেশের ভেতরেও তো নানান জায়গায় এই ধরনের ঘটনাগুলো ঘটছে, তার সাথে কারা করছে? নাসরুদ্দিন পাটোয়ারির যেই আপনার সাথে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর সাথে তো সরাসরি আওয়ামী লীগের সম্পর্ক নেই, বাট এখানে আপনার 5 আগস্টের পর অনেক আওয়ামী লীগের যেই নেতাকর্মীদের কথা বলছেন, অনেক পদধারী নেতা আছে, অনেক আপনার আওয়ামী লীগের গুপ্ত ছিল, যে বিভিন্ন ভাবে বিভিন্ন দলে ছিল, তারাও কিন্তু এখানে বিএনপির পক্ষ হয়ে কিংবা অন্যান্য রাজনৈতিক, মেইনলি বিএনপির পক্ষ হয়ে নাসরুদ্দিন পাটোয়ারির উপর হামলা করেছে। মূল জায়গাটা এখানে দেখেন, বিএনপির কিন্তু মূল ধারা যেটা আসলে আমরা বিএনপিকে যারা মানে আওয়ামী লীগের যারা পদধারী নেতা লুকিয়ে আছেন তারা বিএনপির হয়ে নাসরুদ্দিন পাটোয়ারির উপর হামলা করেছে, এটাই তো আপনার মূল বক্তব্য। আপনার হামলার ঘটনা কোনো এখন পর্যন্ত যে আলাউদ্দিন মোহাম্মদ, আমাদের খুব বেশি সময় নেই, আপনার কথা যদি আমি বুঝে থাকি তাহলে আপনি বলতে চাইছেন যে যারা আওয়ামী লীগের যারা লুকিয়ে চুপিয়ে যারা বাংলাদেশের মধ্যে আছেন তারা হচ্ছে বিএনপির হয়ে এই হামলাগুলো করছেন নাসরুদ্দিন পাটোয়ারির উপরে। দেখি কামরুজ্জামান রতন কি বলেন, আপনার কি মনে হয় যে লুকিয়ে থাকা বিএনপিরা নানানভাবে দুঃখিত আওয়ামী লীগেরা হামলা করছে আসলে বিএনপি? আমার কলিগই এই আবুল হাসান আব্দুল্লাহ, তার উপর যেটা হয়েছে এটা ধিক্কার না। আসলে ওরা যে কাজটা করেছে সারা বিশ্বে কিন্তু এই আওয়ামী লীগের ফেসিস্ট পতিত যারা এটা করবে, এটাই বাস্তবতা। এর আগে তো আসিফ নজরুলের উপরে সেম কাজটা কিন্তু হয়েছে। এখন একটা কথা বলি, এই দেশটা তো ওরা জমিদার, এই দেশটাকে বাংলাদেশটার এই ভূখণ্ডকে ওরা জমিদার মনে করতো আর সবাইকে আমাদেরকে জায়গিরদার মনে করতো। তো ওদের যে মনোভাব, পৃথিবীর ইতিহাসে কিছু কথা আছে না, 14 বছর কুকুরের লেজ যদি কোথায় আপনি টুঙ্গে ঢুকে রাখেন সোজা হবে না। ওরা পৃথিবীর যেই জায়গায় যাবে ওরা এই মানসিকতা প্রকাশ করবে। আর আরেকটা কথা বলি, ওরা তো এই দেশটাকে লুটে পুটে খেতে চাচ্ছিল। এখন বিদেশে দেখেন এইসব লোকগুলো যারা করেছে কোনো না কোনো ভাবে তারা বর্ডার পাস করে ওই দেশে গিয়েছে। তো ওবায়দুল কাদের একটা কথা বলতো না, জ্বালারে জ্বালা অন্তর জ্বালা, ওই অন্তর জ্বালা থেকে তাদের ভিতরে যে দ্রোহ এবং প্রতিশোধের স্পৃহা যেটা তারা দেখিয়েছে, এইটার জন্য ভবিষ্যতে তাদেরকে আরো জি অসংখ্য ধন্যবাদ কামরুজ্জামান রতন, একই সঙ্গে আলাউদ্দিন মোহাম্মদ আমাদেরকে সময় দিয়েছিলেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। কাজী রনক হোসেন, আপনি বলুন এই বিষয়টা আমরা ছোট্ট করে মন্তব্য নেব, পাশাপাশি এই অংশে আমরা সাধারণত বিভিন্ন অনলাইনে সর্বশেষ আপডেট দেখি, প্লিজ এই বিষয়টা আপনার কোনো মন্তব্য থাকে। কাজী রনক হোসেন, এখানে তো আসলে যেটা আমরা তো ক্লিয়ারলি বলেই দিলাম যে এটা আওয়ামী লীগ তারা যেহেতু পরাজিত শক্তি, তারা যখনই সুযোগ পাবে, যেখানে সুযোগ পাবে, তারা পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করবেই, এবং এটাই কিন্তু স্বাভাবিক। তারা যদি এখন এসে সিরাতুল মুস্তাকিমে চলে সেটাই অস্বাভাবিক। তো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এবং আমরা অবশ্যই মনে করি যে আমাদের একটু সতর্কভাবে চলতে হবে এবং এগিয়ে যেতে হবে, পিছন নিয়ে মাতামাতি করলে হবে না। জি অসংখ্য ধন্যবাদ। আমি বরং একটু অনলাইনগুলো সর্বশেষ আপডেট দেখি। প্রথম আলো অনলাইনের সর্বশেষ আপডেট বলছে নজর এখন এস আলম সংশ্লিষ্ট মালয়েশিয়ায় 2টি হোটেলের দিকে, নানান দেশে তদন্ত বিস্তৃত হচ্ছে, একই সঙ্গে দুবাইয়ে বিপণী বিতান থেকে গ্রেপ্তার করা হয় বেনজিরকে। মারুফ মল্লিক একটু ছোট্ট করে মন্তব্য করবেন, ফিরিয়ে আনা কি সম্ভব? আমি মনে করি অবশ্যই সম্ভব, কেন সম্ভব না? কারণ এর আগে কোনো একটা উদাহরণ আছে হাতে? আছে, বাংলাদেশে তো এর আগে কিছু অপরাধীকে আওয়ামী লীগের আমলে ফিরিয়ে আনা হয়েছে তো বিভিন্ন জায়গা থেকে, যাদেরকে আওয়ামী লীগ অপরাধী মনে করতো আর কি। তো ওই সময় যদি সম্ভব হয়, এখন কেন সম্ভব হবে না? কাজী রনক হোসেন, আপনি কি মনে করেন সম্ভব? এখানে কিন্তু কতগুলো টেকনিক্যাল ব্যাপার আছে যেটা আমাদেরকে বুঝতে হবে। প্রথমত হলো যে বেনজিরের কথাটা বলা হচ্ছে, আটক করা হচ্ছে, মানে এআই দিয়ে আবার ওই যে তার হাত বাঁধা ছবিও দেওয়া হয়েছে, কিন্তু এই মুহূর্তে সে কিন্তু ওখানে আছে হলো পর্তুগালের পাসপোর্ট নিয়ে। তার মানে সে কিন্তু বাংলাদেশি সিটিজেন। আরো সম্ভবত আরো 2টি পাসপোর্ট আছে। হ্যাঁ আছে, কিন্তু সে ওখানে এই মুহূর্তে আছে পর্তুগালের পাসপোর্ট নিয়ে। তো সুতরাং সে কিন্তু এখন বাংলাদেশি না, সে যদিও বাংলাদেশি কিন্তু সে বাংলাদেশি না টেকনিক্যালি। আর একটা হলো কি যে দুবাই হলো এই সমস্ত চোরাচালান ইত্যাদির একেবারে মানে দুর্নীতি বলেন, যত কিছু মানে নেগেটিভ জিনিস আছে সব কিছু স্বর্গরাজ্য। তো তারা কি এরকম একটা মানে সুন্দর ভালো
মানে কি বলবো যে শিকারকে আচ্ছা ঝামেলায় ফেলবে না, তারা ওটা ম্যানেজ করবে। জি, আরেকটি অনলাইনে আমরা দেখার চেষ্টা করি, যদি ছোট্ট করে দেখার সুযোগ হয়। যুগান্তর এখন পর্যন্ত তাদের বেশিরভাগ প্রথম সারির খবর যেগুলো সবগুলোতেই ওয়ার্ল্ড কাপের খবরগুলো আছে। এখানে দেখা যাচ্ছে হাইকোর্টে বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস। ভিতরে গিয়ে আসলে দেখার সুযোগ আসলেই নেই, কারণ একেবারেই 12:55 আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে। অসংখ্য ধন্যবাদ কাজী রওনক হোসেন এবং ডক্টর মারুফ মল্লিক, আপনারা এই রাতে মূল্যবান সময় দিয়েছিলেন। আর এখানেই শেষ করতে হচ্ছে আজকের নির্বাচিত খবর। কাল আবারও দেখা হবে, ভালো থাকবেন।